সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ছুটি যে গল্পটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা আমি কিন্তু শুরু করেছিলাম। এবার ছুটি গল্পের 3টে অংশ আমি পড়িয়েছি, অর্থাৎ কিছুটা বাকি পড়ে আছে। তো এই যে যেটুকু বাকি অংশ পড়ে আছে সেটুকু তোমাদের আমি বিষয়বস্তু ক্লিয়ার করে জিনিসগুলোকে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে চাই, কারণ এই জিনিসগুলোতে তোমরা ক্লিয়ারলি না পড়ো জিনিসগুলো বুঝতে পারবে না, কারণ প্রতিটা জিনিসেরই কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। তো তোমরা আগে বিষয়বস্তুটাকে ক্লিয়ার করবে, তারপর গল্প বা কোশ্চেনগুলো করবে, কারণ প্রতিটা জিনিসেরই কিন্তু কোশ্চেন দরকার হয়েছে। তো দেখো নেক্সট যেটা, যে বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বলাই আর নাই, শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তার সঙ্গ সুখ বিশেষত প্রার্থনীয় নহে, তাহার মুখে আদো আদো কথাও ন্যাকামি, পাকা পাকা কথাও জ্যাঠামি, এবং কথা মাত্রই প্রগল্ভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা করিয়া বিমানান রূপে বাড়িয়া উঠিয়া লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়, লোকের সৌজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময় কোনো অস্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। অর্থাৎ কৌশলের যে বিশেষত যে রূপ যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের, যে শৈশবের শেষ এবং যৌবনের আগে যে পর্যায় কৌশল, এই কৌশলের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তুলে ধরেছে, যে এই স্টেজে অনেক কিছু বড় বড় ছোট ছোট তোতলা কথা হচ্ছে বা ন্যাকামি মনে হয়, আর বড় বড় কথা পাকামি বা জ্যাঠামি বলে মনে হয়। তাই এই সমস্ত দোষগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তুলে ধরেছেন আমাদের পাঠ্য গল্পাংশে। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না, অর্থাৎ আস্তে আস্তে বলাই কিন্তু মনে করছে যে কোথাও না কোথাও তার একটা কিন্তু মেলবন্ধন হচ্ছে না, সে কিন্তু আস্তে আস্তে যেন কোথাও কিছু একটা ফটিক কোথাও মনে করছে যে কোথাও না একটা খাপ খাই নিতে পারছে না, নতুন একটা পরিবেশের মধ্যে সে দাঁড়িয়ে। তারপর এই জন্য আপনার অস্বস্তি সম্বন্ধে সর্বদা লজ্জিত ক্ষমাপ্রাপ্তি হইয়া থাকে, অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে, কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলে মনে করে, সুতরাং তাহার চেহারা আর ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া থাকে। অর্থাৎ স্নেহহীন পথের কুকুর যেরকম নিজের মতো করে থাকে, কেউ যেমন তাকে পাত্তা দেয় না, সমস্ত কিছু তার কাছ থেকে উপেক্ষিত হয়, সেই সমস্ত এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ফটিক চরিত্রের মধ্য দিয়ে ফটিকও কিন্তু ফটিকের সাথে কেউ ঠিকঠাক মানিয়ে নিতে পারছে না, আর অতিরিক্ত কোনো কাতরতাও কিন্তু জন্মাচ্ছে না ফটিকের মধ্যে। অতএব এমতাবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। অর্থাৎ এই যে বয়স, এই বয়সের সময় মায়ের কাছে ছাড়া যদি অন্য কোনো জায়গায় কোনো বালক যদি এখানে আগত হয়, তাহলে তার পক্ষে কিন্তু সেটা নরক বলে গণ্য হবে। তারপর কি, চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাকে পদে পদে কাঁটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোক দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়, অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহবোধ হয়। মামি স্নেহহীন চক্ষে সে একটা দুর্গ্রহ মতো প্রতিভাত হয়ে আছে, এইটে ফটিকে সবচেয়ে বেশি বাজিত। অর্থাৎ মামি স্নেহহীন চোখ, অর্থাৎ মামি কিন্তু তাকে যে খুব একটা স্নেহ করে বা দেখতে পারে সেটা কিন্তু নয়, মামির কাছে কিন্তু সে একটা স্নেহহীন চোখেই কিন্তু রয়েছে আমাদের ফটিক। তো মামি যদি দৈবাত তাহাকে একটা কাজ করিতে পারে, উহা সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি করিয়া ফেলিতে। অবশ্য মামি যখন তার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, তুমি নিজের কাজে মন দাও গে, একটু পড়া করো গে যাও, তখন ডাক দেবে, তখন তাহার মানসিক উন্নতির
প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। অর্থাৎ মামি যদি তাকে কোনো কাজ করতে বলতো বা কোনো কাজের জন্য বলতো, সে যতটুকু দরকার তার চেয়েও বেশি পরিমাণে কিন্তু সেটা মনের উৎসুক বা মনের আনন্দে করতো। কিন্তু তার এই উৎসাহ খানিকক্ষণের মধ্যে নিরুৎসাহে পরিণত হতো যখন তাকে মামি বলতো যে ঢের হয়েছে বলে তিরস্কার করতো, যে বেশ যাও, অনেক হয়েছে, এবার নিজে পড়াশুনো করো। অর্থাৎ সে তো একটা মুক্ত বালক, সে যে গ্রাম্য বালক, সরল বালক, সে নিজের মনের থেকেও সে বেশি কিছু করতে চাইছে। এমনিতে তার পড়াশোনার মন নেই, কিন্তু তাহার যে উৎসাহ সেটা নিরুৎসাহে কিন্তু পরিণত হতো। ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাত ছাড়িয়া জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সে গ্রামের কথা মনে পড়ত। তার শহর কিন্তু চার দেওয়ালের, শহরের বাড়ি কিন্তু চার দেওয়ালের মধ্যে মন্দির। সেখানে নেই মুক্ত পরিবেশ, সেখানে নেই পুকুর পাড়, সেখানে নেই স্নেহ গাছতলা, সেখানে নেই নদীর স্নিগ্ধ জল, সেখানে নেই ঘুড়ি ওড়াবার মতো মুক্ত মাঠ। তো এই সমস্ত কিছু হাতছানি ফটিককে দিয়ে যায়। এই চার দেওয়ালের গণ্ডির মধ্যে সে সমস্ত কিছুকে নিয়ে ভাবতে থাকে, তার সেই ফেলে আসা, তার স্মৃতি বিজড়িত গ্রামের কথা, গ্রামকে মনে পড়ে। একটা প্রকাণ্ড ধাউস ঘুড়ি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াবার সেই মাঠ, তাইরে নাইরে না করিয়া উচ্চ স্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীর তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবা সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দল বল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সে অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশ তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। একটা ধাউসা বড় ঘুড়ি লইয়ে বউ বউ শব্দে কিন্তু ফটিক ঘুরে বেড়াতো মাঠে। তারপর তাইরে নাইরে না বলে এই যে উচ্চস্বর একটা নিজের স্বরচিত গান সে গেয়ে গিয়ে সারাদিন ঘুরে বেড়াতো। আবার কোনো সময়, দিনের কোনো সময় নদীর স্রোতস্বিনী জলে কিন্তু ঝাঁপ দিত। আর এই যে তার দলবল নিয়ে যে স্বাধীনতা এবং শেষে যে অবিচারিণী অহর্নিশ মার, তার সমস্ত চিত্ত বা মনকে কিন্তু আকর্ষণ করত। সে ভুলে যাচ্ছিল যে সে কোথায় এসে পড়েছে। সে তার গ্রামকে এখনো ভালোবাসে, তার মন বা তার চিত্ত এখনো গ্রামের প্রতি টানে। তো তার যে মুক্ত, তার যে স্বাধীনতা, প্রতিটা কথাই কিন্তু আমরা এখানে বুঝতে পারি। তারপর জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অবক্ত ব্যাকুল গোধূলির সময়ে মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন, সে লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ণ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোচিত হয়। অর্থাৎ তার যে ব্যাকুলতা, মায়ের কাছে ফিরে যাওয়ার যে দুর্বার আকর্ষণ, অর্থাৎ মায়ের প্রতি যে টান, এই বালকের হৃদয়ে কেবল কিন্তু বারবার আলোচিত হয় আমাদের পাঠ্য কবিতায়। স্কুলে এত বড় নির্বোধ অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞেস করিলে সে হাঁ করি চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলির ছাদ নিরীক্ষণ করিত। যখন সে দ্বীপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিতে যাইত, তাহার চিত্ত অধীর হইয়া উঠত। অর্থাৎ সে ছিল পড়াশোনায় এমনিতে আমরা যিনি অমনোযোগী, কিন্তু সে ছিল মুক্ত। সে ছিল একটা মুক্ত পাখি, বিহঙ্গন, যে ঘুরে বেড়াতো সারা মাঠ। সে আজ খাঁচায় আবদ্ধ। সে যখন দেখতো ছেলেদের খেলার ছুটি, তখন সে জানলায় দাঁড়িয়ে দেখতো, দূরের ছাদগুলি নিরীক্ষণ করতো যে দু একটা ছেলে মেয়ে খেলছে ছাদের উপর। তখন তার যে মন বা চিত্ত ওই খেলার প্রতি অধীর আগ্রহে, অর্থাৎ চিত্ত কিন্তু অধীর হয়ে উঠতো, ব্যস্ত হয়ে উঠতো, যে তাকে বারে বারে ডাকতো তার সেই খেলার প্রতি আকর্ষণ, অর্থাৎ গ্রামের প্রতি ভালোবাসা, সমস্ত কিছু জুড়ে কিন্তু রয়েছে আমাদের পাঠ্য কবিতায়। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।